ইরানকে হারানো কেন দুঃসাধ্য? আপনিও হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজছেন। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, যার একক নিয়ন্ত্রণে ইরান ছিল প্রায় 4 দশক। সর্বোচ্চ নেতার সঙ্গে নিহত হয়েছেন শীর্ষ কমান্ডাররা। যদিও ইরান এরই মধ্যে বেছে নিয়েছে নতুন সর্বোচ্চ নেতা, কিন্তু তারপরও দেশটির দীর্ঘদিনের নেতৃত্ব কাঠামো ভেঙে পড়ায় সেখানে নেতৃত্ব সংকট এখন স্পষ্ট। অবরোধ, নিষেধাজ্ঞা আর বহিঃশক্তির হামলায় দেশটি পর্যুদস্ত। তারপরও কি ইরানকে হারানো যাবে? শিয়া অধ্যুষিত ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎই বাকি। এবার কি ইরান দখল হয়ে যাবে? খামেনি পরবর্তী ইরান কোন দিকে যাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজব। সঙ্গে আছি আমি আহরার হোসেন। 1980 সালের এপ্রিল মাস, ডেল্টা ফোর্স অভিযান চালিয়েছে ইরানের মাটিতে। এরা আমেরিকার সবচেয়ে দক্ষ যোদ্ধাদের একটি দল, কিন্তু সেই অভিযান চরমভাবে ব্যর্থ হয়েছে। ডেল্টা ফোর্সের 8 জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনা আমেরিকায় এমন তোলপাড় ফেলেছিল যে তাতে একজন প্রেসিডেন্টের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। জানবো সেই প্রসঙ্গ। কিন্তু তখন কি হয়েছিল ইরানে, যে কারণে ডেল্টা ফোর্স দিয়ে অভিযান চালাতে হলো আমেরিকাকে? এই ব্যক্তির নাম শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ইরানের পাহলভি বংশের শেষ শাসক। 5.5 দশক ইরান শাসন করেছেন বাপ ও ছেলে মিলে। প্রচণ্ড গণবিক্ষোভ দেখা দিলে 1979 সালে দেশ ত্যাগ করেন মোহাম্মদ রেজা পাহলভি। আর এর মধ্য দিয়ে শেষ হয় পাহলভি বংশের টানা শাসন। পাহলভিদেরই উত্তরাধিকারীর নাম রেজা পাহলভি। অস্থির ইরানের রাজনীতির মঞ্চে এখন উঁকি ঝুঁকি মারছেন তিনি। দেশে ফিরে ইরানের নেতৃত্ব দিতে চান, কিন্তু তিনি কি আদৌ পারবেন? পাহলভিদের উত্থান, পতন ও পুনরুত্থান নিয়ে বিস্তারিত জানতে দেখে নিতে পারেন আমাদের এই ভিডিওটি। লিঙ্ক দেওয়া রইল কমেন্ট ও ডেসক্রিপশন সেকশনে। শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতনের পর ইরানে অনুষ্ঠিত হয় একটি গণভোট। সেই ভোটের মাধ্যমেই 1979 সালের 1 এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু করে ইরান। তখন থেকে 4.5 দশক ইরান থাকে মূলত 2 জন নেতার মুষ্টিতে, একজন খোমেনি, আরেকজন খামেইনি। আন্দোলনের মুখে শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ত্যাগ করার পর নতুন এক সংকট দেখা দেয়। প্রথমে তিনি যান মিশর, পরে মরক্কো, বাহামা ও মেক্সিকোতে থাকেন কিছুদিন। এরপর ক্যান্সার চিকিৎসার জন্য যান আমেরিকায়। আর এতেই শুরু হয় নতুন এক সংকট, যা আজও দুনিয়ার মানুষ জানে জিম্মি সংকট নামে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় ধরনের মোড় ঘোরানো সেই ঘটনা কিভাবে ঘটেছিল, চলুন দেখে আসি। শাহ পাহলভি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ইরানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 4 নভেম্বর 1979 তেহরানে আমেরিকার দূতাবাসে হামলা চালিয়ে বসে বিপ্লবী ছাত্ররা। দূতাবাস দখল করে নেয় তারা। ভবনে ঢুকে নথিপত্র জব্দ করে, অফিস ভেঙে চুরে চুরমার করে দেয়। ভেতরের কাগজপত্র, ফাইল, ডকুমেন্ট সবকিছু তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অনেক নথি কেটে ফেলা হয়। 52 জন মার্কিন কূটনীতিক ও নাগরিককে সেই দূতাবাস ভবনের মধ্যে জিম্মি করে রাখলে তৈরি হয় এক টান টান উত্তেজনকর পরিস্থিতি। শুরু হয় এক সুদীর্ঘ জিম্মি পরিস্থিতি, যা চলেছিল প্রায় 15 মাস ধরে। ওই ঘটনা তখন সারা দুনিয়া জুড়ে তোলপাড় তৈরি করে। গভীর সংকটের ছায়া ফেলে ইরান ও আমেরিকার সম্পর্কে। আর 2 দেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে সেটাও নির্ধারিত হয়ে যায় ওই একটি ঘটনার মধ্যে দিয়ে। কূটনীতিক ও নাগরিকদের জিম্মির ঘটনা দেশে বিদেশে প্রবল চাপে ফেলে তখনকার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে। তিনি জিম্মি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেন। প্রথমে আলোচনা হয়, কিন্তু সেটা ব্যর্থ হয়ে যায়। তারপর সামরিক অভিযানের নির্দেশ দিয়ে বসেন জিমি কার্টার। জিম্মি পরিস্থিতির প্রায় 5 মাস হয়ে গেছে। 1980 সালের এপ্রিল মাস। ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং
ইরানের সম্পদ জব্দ করার ঘোষণা দেয় জিমি কার্টারের প্রশাসন। এই মাসেই নির্দেশ দেওয়া হয় একটি সামরিক অভিযানের। সেই অভিযানের নাম অপারেশন ঈগল ক্ল। এই অপারেশন ছিল মূলত গোপন এক সামরিক অভিযান। লক্ষ্য ছিল জিম্মিদের উদ্ধার করে দেশে নিয়ে আসা। পরিকল্পনা করা হয় ইরানের মরুভূমির একটি গোপন আস্তানায় প্রথমে একটি C-130 পরিবহন বিমান এসে বিশেষ বাহিনী নামাবে। পরে বিমানবাহী জাহাজ থেকে উড়ে আসবে হেলিকপ্টার। হেলিকপ্টারগুলো জ্বালানি নিয়ে বিশেষ বাহিনীকে নিয়ে যাবে আরেকটি গোপন স্থানে। সেখানে তারা একদিন লুকিয়ে থাকবে। রাতে বিশেষ বাহিনী ট্রাকে করে তেহরানে ঢুকে পড়বে। তারপর তারা হানা দেবে দূতাবাসে। সেখান থেকে জিম্মিদের নিয়ে হেলিকপ্টারে করে নির্দিষ্ট স্থানে পৌঁছে বিমানে উঠবে। ডেল্টা ফোর্স, এই এলিট ফোর্স গোপন ও বিশেষ অভিযান চালানোর জন্য প্রস্তুত রাখে আমেরিকা। অপারেশন ঈগল ক্ল অভিযানে মোতায়েন করা হয় বিশেষায়িত এই বাহিনীর সদস্যদের। কিন্তু সেদিনের সেই অভিযান সফল হয়নি। কারণ ইরানের দুর্গম ভূপ্রকৃতি। জটিল গোলকধাঁধার এই ভূবৈশিষ্ট্যের কারণে প্রাচীনকাল থেকেই সুরক্ষা পেয়ে আসছে ইরান। মেসোপটেমিয়া, গ্রিক, রোমান কোনো সাম্রাজ্যের আগ্রাসনই ইরানে সফল হয়নি শুধু এই একটি কারণে। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, আর পূর্ব ও পশ্চিমে মরুভূমি ও পর্বতমালায় ঘেরা। এতে প্রকৃতিগতভাবেই ইরান অত্যন্ত সুরক্ষিত। পশ্চিম সীমান্ত বরাবর বিস্তৃত জাগ্রস পর্বতমালা এবং উত্তরের এলবুর্জ পর্বতমালা যে কোনো আগ্রাসী বাহিনীর জন্য বড় বাধা। ইতিহাসে বহুবার এই পর্বতমালাগুলো অতিক্রম করার চেষ্টা করেছে আক্রমণকারীরা, কিন্তু বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের ভৌগোলিক বৈশিষ্ট্য। ফলে ইরানের যে কোনো ধরনের সামরিক অভিযান চালানো অত্যন্ত ব্যয়বহুল ও বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যর্থ হয়। 8টি হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করে ডেল্টা ফোর্স, কিন্তু অপারেশন শুরুর পরই মরুভূমিতে আঘাত হানে ধূলিঝড়। কয়েকটি হেলিকপ্টার দিকভ্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়। বালু ঝড়ের কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় 3টি হেলিকপ্টারে এবং একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয় জ্বালানিবাহী C-130 বিমানের। প্রতিকূল পরিবেশে মার্কিন বিশেষ বাহিনীর 8 জন সদস্য সেবার নিহত হন। অভিযান ব্যর্থ হয়ে যায়। অভিযান বাতিলের সিদ্ধান্ত নেন কমান্ডাররা। জিম্মিরা ইরানেই আটকে পড়ে থাকেন। এই ঘটনা জিমি কার্টারের ভাবমূর্তিতে প্রচণ্ড আঘাত হানে। জিম্মি সংকট দীর্ঘায়িত হওয়ায় তার জনপ্রিয়তায় ধস নামে। 1980 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে সামনে রেখে ওই ঘটনা বড় ইস্যু হয়ে ওঠে। ভোটে হেরে বসেন জিমি কার্টার। নতুন মার্কিন প্রেসিডেন্ট হন রোনাল্ড রেগান। তার সামনেও সেই একই জিম্মি উদ্ধারের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে পরাস্ত হলে তাকেও গতি হারাতে হবে। তাই চেয়ারে বসেই কাজে নেমে পড়েন রেগান। শুরু হয় আলোচনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সেবার একটি চুক্তি হয়। আলজেরিয়ার মধ্যস্থতায় হওয়া ওই চুক্তির নাম আলজিয়ার্স অ্যাকর্ডস। এই চুক্তির শর্ত মেনে ইরানিদের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ আনফ্রিজ করতে রাজি হয় আমেরিকা। বদলে মুক্তি পাবে জিম্মিরা। এই শর্ত মেনে 444 দিন পর তেহরান থেকে 52 জন নাগরিককে মুক্ত করে আনে আমেরিকা। ব্যাপারটা সেবার অনেকটা নাকে খত দেওয়ার মতোই হয়েছিল আমেরিকার জন্য। বিংশ শতাব্দীতে 2টি বিশ্বযুদ্ধ ও অসংখ্য যুদ্ধ বিগ্রহের মধ্যে ইরান বেশিরভাগ সময় নিজেদের সুরক্ষিত ও অপেক্ষাকৃত নিরাপদ রাখতে পেরেছিল। 2টি আগ্রাসনের শিকার হয়েছিল দেশটি, তবে কোনো আগ্রাসনই ইরানকে পুরোপুরি পরাস্ত বা দখল করতে পারেনি। এর একটি ঘটনা ঘটে আমেরিকার জিম্মি মুক্তির কয়েক মাস পরেই। বিংশ শতাব্দীর অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয় ইরান। প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ইরাক। সাদ্দাম হোসেন তখন ইরাকের প্রেসিডেন্ট। তোর দণ্ড প্রতাপশালী, অনেকের চোখে লৌহ মানব। 90-এর দশকে বাংলাদেশে অনেক মানুষই তাকে ডাকত বাপের বেটা সাদ্দাম বলে। বাংলাদেশিদের সাদ্দাম ভক্তি সে সময় এমন জায়গায় পৌঁছেছিল যে পিতারা তাদের সদ্যজাত সন্তানের নাম রাখতেন সাদ্দাম। সেই সাদ্দাম হোসেন 23 বছর টানা প্রেসিডেন্ট থাকার পর আমেরিকার হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন। তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে আমেরিকা। ক্ষমতায় আসার 1 বছরের মধ্যেই ইরান আক্রমণ করে বসেছিলেন এই সাদ্দাম হোসেন। এই নদীটির নাম সাত আল আরব। ইরাক ও ইরানের সীমান্ত দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়েছে পারস্য উপসাগরে। নদীর সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ পুরনো।
1979 সালে ইরানে যখন ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রহমতুল্লাহ খোমেনি, ঠিক তার কাছাকাছি সময়ে ইরাকের প্রেসিডেন্ট হন সাদ্দাম হোসেন। ইরানের সঙ্গে নদী সীমান্ত বিরোধ ছাড়াও সাদ্দামের ভয় ছিল প্রতিবেশী দেশের ইসলামী বিপ্লবের প্রভাবে ইরাকের শিয়ারাও উৎসাহিত হয়ে বসতে পারে। এছাড়া আঞ্চলিক নেতৃত্ব নিয়ে খোমেনির সঙ্গে দ্রুত দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে তার। ইসলামী বিপ্লবের পর ইরান অনেকটা ছন্নছাড়া অবস্থায় ছিল। সাদ্দাম হোসেন সেই সুযোগ কাজে লাগান। 1980 সালের 22 সেপ্টেম্বর ইরান আক্রমণ করে বসেন তিনি। এই অঞ্চলটি হলো ইরানের খুজেস্তান প্রদেশ, তেল সম্পদে ভরপুর। সাদ্দামের প্রাথমিক লক্ষ্য ছিল খুজেস্তান দখল এবং সাত আল আরব নদীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। ইরাক দ্রুত আক্রমণ করে সীমান্তের কিছু এলাকা দখল করে নেয়, কিন্তু ইরানের প্রতিরোধ ক্রমেই তীব্র হতে থাকে। প্রথম 2 বছর আক্রমণাত্মক থাকে ইরাক, কিন্তু এরপর পাল্টা আক্রমণ শুরু করে ইরান। শুরু হয় দীর্ঘস্থায়ী যুদ্ধ। সাদ্দামের বাহিনী ইরানের জটিল ভূপ্রকৃতির গোলকধাঁধায় তালগোল হারিয়ে ফেলে। এই পর্বতমালার নাম জাগ্রস। প্রাচীনকাল থেকে মেসোপটেমিয়ার দিকে আক্রমণের সময় এই পর্বতশৃঙ্গই রক্ষা করে আসছে ইরানকে। ইরানের উত্তর পশ্চিম অংশ থেকে শুরু হয়ে ইরাক সীমান্ত বরাবর দক্ষিণ পশ্চিম দিকে নেমে গেছে। রোমানরা বহু বছর চেষ্টা করেও জয় করতে পারেনি ইরান। সাদ্দাম হোসেনও 8 বছরের যুদ্ধে কঠিন অভিজ্ঞতার মাধ্যমে শিখেছিলেন যে এই দেশকে সহজে কবজা করা যাবে না। দুর্গম জাগ্রস পর্বতমালা ইরাকি বাহিনীর অগ্রগতি অসম্ভব করে তোলে। যুদ্ধের শুরুতেই খুজেস্তানের রাজধানী আহভাজ দখল করে নেয় ইরাকি বাহিনী। এরপর জাগ্রস পেরিয়ে আরও ভেতরে অগ্রসর হওয়ার চেষ্টা করে তারা, কিন্তু আর এগোতে পারেনি। 8 বছর ধরে চলা যুদ্ধ অচলাবস্থার মধ্যে দিয়ে শেষ হয়, যেখানে স্পষ্ট বিজয়ী কেউ ছিল না। লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটে। ইরাকের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় 2 দেশের মধ্যে। ইরানের পূর্ব দিকেও রয়েছে বিশাল ও প্রতিকূল মরুভূমি দাশতে লুত এবং দাশতে কাবির। এই মরুভূমি অতিক্রম করে যে কোনো ধরনের সামরিক অভিযানই প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে পড়ে। তাই ইরানের ভূগোল বারবারই বহিঃশক্তির আক্রমণকে কঠিন করে তুলেছে। একইভাবে এই কৌশলগত অবস্থান ব্যবহার করে প্রতিবেশী অঞ্চলেও প্রভাব বিস্তারের সুযোগ পায় ইরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 2 মেরুতে ভাগ হয়ে গেছে বিশ্ব। পারস্য উপসাগর ও ইরানের তেল সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্রিটিশ নৌবাহিনীর কাছে। তখনকার ইরানের শাসক রেজা শাহ নিজেকে নিরপেক্ষ ঘোষণা করেন, কিন্তু জার্মানির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ দেখা দেয়। শেষমেশ মিত্ররাই আক্রমণ করে বসে ইরানকে। ব্রিটিশ ও সোভিয়েত বাহিনী রেজা শাহ পাহলভিকে সিংহাসন ত্যাগে বাধ্য করে। এরপর তার যুবক ছেলে মোহাম্মদ রেজা পাহলভিকে 1941 সালে শাহ বানানো হয়। ইরানকে ভাগ করে নেয় ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন। উত্তরাঞ্চল দখল করে সোভিয়েত বাহিনী আর দক্ষিণাঞ্চল নেয় ব্রিটিশ বাহিনী, উপসাগরীয় জাহাজপথ দিয়ে সোভিয়েত ইউনিয়নের জন্য সরবরাহ নিশ্চিত করার জন্য। ইরান 5 বছরের জন্য অ্যালায়েড সামরিক প্রশাসনের অধীনে চলে যায়, অর্থাৎ স্বাভাবিক সরকারের কার্যক্রম সীমিত, কিন্তু সার্বভৌমত্ব পুরোপুরি মুছে যায়নি। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ইরান থেকে সরে যায় দখলদার বাহিনী। পর্বত ও মরুভূমির পাশাপাশি বিভিন্ন জলপথও ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে। এই জলপথের নাম হরমুজ প্রণালী। পারস্য উপসাগরের এই জায়গা চওড়ায় মাত্র 34 কিলোমিটার, কিন্তু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর এটি। হরমুজ প্রণালীর সরু চেকপয়েন্টটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20% প্রবাহিত হয় ইরানের নিয়ন্ত্রণে থাকা সরু এই পথ দিয়ে। স্বাভাবিকভাবেই এই প্রণালীর উপর প্রভাব বিস্তারই ইরানকে ভূরাজনৈতিক সংঘাতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত করেছে। ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক কখনোই আর মসৃণ হয়নি। আবার সরাসরি ইরানের ভূখণ্ডে হামলার ঘটনাও ঘটেনি। তবে এমন 3টি ঘটনা ঘটে যা আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ককে বিষিয়ে তোলে। ইরান যুদ্ধের মধ্যে অপারেশন নিম্বল আর্চার নামে একটি অভিযান চালায় আমেরিকা। এই ঘটনা 2 দেশের সম্পর্কের তিক্ততা আরও বাড়িয়ে তোলে। 1987 সালের 19 অক্টোবর পারস্য উপসাগরে ইরানের 2টি তেল ক্ষেত্রের ওপর হামলা চালায় আমেরিকান নৌবাহিনী। এই হামলার আগে
যুক্তরাষ্ট্রের পতাকা বাহিনী কুয়েতেই একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে বসে ইরান। অপারেশন প্রেইং মেন্টিস। আমেরিকা অভিযোগ তোলে ইরানি নৌকা থেকে মাইন দিয়ে একটি আমেরিকান ফ্রিগেট ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। এই অভিযোগ তুলেই প্রতিশোধ নিতে অভিযান শুরু করে দেয় আমেরিকা। 2টি ইরানি যুদ্ধজাহাজ ও 3টি স্পিডবোটে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এতে নিহত হয় 56 জন ইরানি। 1988 সালে আমেরিকার হামলায় আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যা আজও পরিচিত ইউএসএস ভিনসেন্স দুর্ঘটনা নামে। ইরান এয়ারের ফ্লাইট 655 290 জন যাত্রী নিয়ে তেহরান থেকে রওনা হয়, গন্তব্য দুবাই। এয়ারবাস A300 মডেলের বিমানটি তখন পারস্য উপসাগরের উপরে। আমেরিকান রণতরী ইউএসএস ভিনসেন্স থেকে যাত্রীবাহী বিমানটিকে একটি যুদ্ধজাহাজ হিসেবে শনাক্ত করা হয়। মিসাইল ছুড়ে ধ্বংস করে দেওয়া হয় ওই এয়ারক্রাফটটিকে। আর এই ঘটনায় নিহত হন বিমানটিতে থাকা সব যাত্রী। জিম্মি নাটক থেকে ইরাক ইরান যুদ্ধ। 1988 সাল পর্যন্ত আমেরিকা ইরান সম্পর্ক গড়িয়েছে এই ধরনের নানাবিধ ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। এর সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক অবরোধ। ইসলামী বিপ্লবের পর গত 47 বছর ধরে ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রধান অস্ত্রই হলো সাংঘাতিক অর্থনৈতিক অবরোধ আরোপ করা। প্রথম নিষেধাজ্ঞা শুরু হয় 1979 সালে আমেরিকান দূতাবাস দখল ও জিম্মি সংকটের প্রেক্ষাপটে। 1980 সালে আমেরিকা ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এরপর 1995 সালে পারমাণবিক ও সন্ত্রাস বিরোধী নিষেধাজ্ঞা দেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। 2003 সালে ইরাক যুদ্ধ শুরুর পর ইরানের প্রতি কিছুটা নমনীয় হয় আমেরিকা, কারণ সাদ্দামের বিরুদ্ধে শিয়াদের বিদ্রোহী করে তুলতে ভূমিকা রাখে ইরান। তবে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন 2010 থেকে 2013 সালে ইরানের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 2018 সালে ক্ষমতায় আসার পর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ভিন্ন ধরনের ঘটনা ঘটে 2020 সালের জানুয়ারিতে। এই সময়ের একটি ঘটনা ইরানের জন্য সতর্ক বার্তা বয়ে নিয়ে আসে। এই ব্যক্তির নাম কাশেম সোলাইমানি। তিনি ছিলেন ইরানের কুদস ফোর্সের প্রধান। বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদ শেষ করার পর ইরানের ওপর তেমন একটা আঘাত আসেনি। তবে জো বাইডেনের প্রশাসনও নতুন নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার মধ্যেও ইরান বিভিন্ন দেশে সহযোগী বাহিনী গড়ে প্রক্সি যুদ্ধে প্রতিপক্ষদের নাস্তানাবুদ করতে থাকে। এরই মধ্যে 2024 সালে আরও কয়েকটি ঘটনা ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলে। দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলা চালিয়ে 7 জনকে হত্যা করে ইসরায়েল। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তীব্র রাজনৈতিক হতাশার মধ্যে পড়ে যায় ইরান। পারমাণবিক আলোচনার মধ্যে ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল। 1980 সালের পর এটি ছিল ইরানে বিদেশি কোনো শক্তির প্রথম আক্রমণ। হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্ত হয় আমেরিকাও। 12 দিনের যুদ্ধ শেষ হয় নানা ক্ষয়ক্ষতির ভেতর দিয়ে। এরপর 28 ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকা যৌথভাবে আক্রমণ শুরু করে ইরানে। কিন্তু ইরানকে এভাবে আকাশপথে আক্রমণ করে কি দখল করা সম্ভব? বিশ্লেষকরা বলছেন, সামরিক স্থাপনা ধ্বংস করে ইরানকে দুর্বল করা একেবারেই যাবে না। কারণ ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য বহু শতকের পুরনো এবং দীর্ঘদিন ধরে দেশের ঐক্য ধরে রাখায় কাজ করেছে। ইরান যতবারই বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে, ততবারই অভ্যন্তরীণ ঐক্য বেড়েছে তাদের। যারা বিভিন্ন সময় বর্তমান রেজিমের বিরুদ্ধে চলে গেছে, আক্রমণ হলে তারাও ফের ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এবারের বাস্তবতা ভিন্ন। সর্বোচ্চ নেতা এবং শীর্ষ জেনারেলদের মৃত্যু ঘটেছে। যদিও ইরান এরই মধ্যে তাদের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা বেছে নিয়েছে। মুস্তফা খামেনি হলেন সেই নতুন নেতা। তিনি সদ্য প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। কিন্তু নতুন এই নিয়োগের পরেও ইসলামী প্রজাতন্ত্র ইরান কার্যত নেতৃত্ব শূন্য। তাহলে ইরানের ভবিষ্যৎ কি? পেট্রিক পর্টার হলেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশল বিষয়ের অধ্যাপক। এই লেখায় তিনি ইরানের সাম্প্রতিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ইরানে এমন কোনো শক্তিশালী বিরোধী দল বা ছায়া সরকার নেই যারা সংখ্যাগরিষ্ঠ ইরানিদের আনুগত্য পেয়ে ক্ষমতা গ্রহণ করতে পারবে। সুতরাং রাষ্ট্রীয় পতন মানেই 9 কোটি মানুষকে একটি বিভক্ত জাতিতে পরিণত করবে এবং বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের শক্তিমত্তার পতন মানেই ইসরায়েলের বিজয় নয়। কারণ মধ্যপ্রাচ্য ঘিরে যে জটিল গোলকধাঁধা, সেখানে ইরানের অনুপস্থিতি
ভিন্ন বাস্তবতা তৈরি করবে। উত্থান ঘটতে পারে ইরান বিরোধী সুন্নি ইসলামপন্থী জিহাদিদের, যা মধ্যপ্রাচ্যের জন্য হবে আরেকটি হুমকি। যে ইরানকে আগে কেউ দখল করতে পারেনি, সেই ইরানের পরিণতি কি হয়, ইরানের মানুষ কিভাবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে, তা জানতে হয়তো আরও অপেক্ষা করতে হবে।